নমস্কার বন্ধুগণ, আমার নাম বাবু। আমি একজন মাতাল। ঈশ্বর কি ভাই অল মেম্বারের প্রার্থনা। আমার নিঃস্বার্থ ইউটিউবার যেসব মেম্বাররা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম। যে আপনারা আমাকে বাঁচতে সাহায্য করছেন। সত্যি আমি বেঁচে থাকার আশাটা ছেড়ে দিয়েছিলাম, যার জন্য একাকিত্ব। আজকে টপিকে আছে একাকিত্ব। একাকিত্ব কাটানো যায়। আমি 11 বছর ধরে কি করে একাকিত্ব কাটিয়েছি সেই অভিজ্ঞতা আমি আপনাদের সামনে আজকে প্রকাশ করছি। আমি প্রথম দিন থেকেই আমি বলে এসেছি যে আমি যেদিন থেকে আমি রিজার্ভ সেন্টার থেকে বেরিয়েছিলাম সেদিন থেকেই আর কি আমার রাস্তা পথ চলা, মিটিং, কাজ, বাড়ি, মিটিং, কাজ, বাড়ি, এই ছিল আমার রুটিন। কেননা আমি খুব জ্বালা কষ্ট যন্ত্রণা পেয়ে যে আমার ওয়াইফ, তাকে সে মরে যাচ্ছিলো। আমার প্রথম বাচ্চা যখন মারা গেছিলো, মরে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে আমার বাইক বিক্রি করতে হয়েছে। তারপর আমার বাচ্চাকে তো বাঁচাতে পারলাম না। কিন্তু আমার যে পার্টনার ছিল, যার সাথে মিটিং করতাম, সে আমাকে বলেছিল যে বাবু, আগে গাছটা বাঁচা, ফল আবার পাবি। তো আমি নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। বেশ বছর 2-1 পরে আবার মানে ডিং করেছিলাম। জানি না কি করে কি হলো, কিন্তু সে আবারও নাকি পেটে বাচ্চা আসলো। যাই হোক, তখন থেকে আমি ওকে গার্ড দেওয়া শিখেছিলাম, নিজের কাছে রাখতাম। মানে খাওয়া দাওয়া, হ্যান ত্যান, যাবতীয় যা লাগবে সব কিছু। মানে চোখে যেমন মা যেমন বাচ্চাকে চোখে চোখে রাখতো, আমি সেরকম ওকে চোখে চোখে রাখতাম। রাখতে রাখতে এমন পর্যায়ে চলে গেছে, হঠাৎ রাস্তায় রাত্রে হঠাৎ একদিন ব্যথা। ফোন করলাম, ফোন করে অ্যাম্বুলেন্সে নিয়ে গেলাম তাকে দেখার জন্য। ডিং করে একটা হাসপাতাল আছে 4 তলায়, উপরে উঠেছি পাইপ পেয়ে। বললে বিশ্বাস করবেন না যে মাতালটা পারে না এমন কোনো কাজ নেই, সবই পারে না মাতালরা, সবই পারে। কিন্তু যখন সে সুস্থ বাচ্চা কাচ্চা হয়ে গেল, তারপরে ঝগড়া করে চলে গেল, তারপরে আমি আবার এমন ড্রিঙ্ক করা শুরু করলাম আমার লাইফে যে কি বলবো আপনাকে, যে মানে সবাই আমাকে, আমি নিজে দেখতাম ভালো, কিন্তু সবাই আমাকে পাগল বলে ঘোষণা করতো। মানে লজ্জাজনক ব্যাপার ছিল। মাকে কুলাঙ্গার, তারপরে কি নাম দিয়েছে বাবুসোনা, ওকে নাম কুলাঙ্গার হওয়া, এই বহুত বদনাম আমার মাকে শুনতে হতো। আমাকে চোরের বদনামও শুনতে হয়েছে। তারপরে অনেক মানে অপমান, অপদস্থ, লাঞ্ছনা, বিবেকহীন, অনেক কিছু আমাকে সহ্য করতে হয়েছে বন্ধুগণ। আমি বলে আপনাদেরকে বুঝতে পারবো না। তবুও আমি অটুট ছিলাম যে হয়তো আমার ভালোবাসা একদিন, আমার বিয়ে, মানে আমি যাকে ভালোবাসতাম, বিয়ে করেছিলাম, সে হয়তো একদিন বাচ্চা নিয়ে আবার অবশ্যই ফিরে আসবে। কিন্তু আসলো না। যখন আমি মরে যাওয়ার মতন হয়ে গেছিলাম, তখন আমার বড়দা, আমার বাড়ির লোক, আমার বড়দা কি করলো, ওনার ডাক্তারের সাথে পরামর্শ করে সে আমাকে রিহাব সেন্টার দিয়ে দেয় 6 মাসের জন্য। আমার মা তখন ভেবে বলেছিল যে ছেলেটা রাস্তাঘাটে মা খেয়ে মরে যাবে, চোর বদনামে মরে যাবে, অপবিত্রভাবে মরে যাবে, তার থেকে ওখানে থাক 6 মাস। তা ওই দিন থেকে আমি মিটিংটাকে যখন আমি অ্যাটেন্ড করলাম, তখন কিছু কিছু কথা বিগ বইতে যেটা লেখা আছে, মনে হয় আমার কানের সামনে কি যেন আমার জীবন কাহিনী বলে যাচ্ছে, যেটা আমি আসলে লুকিয়ে রেখেছিলাম। সেদিন থেকে আমি নিজেকে হ্যান্ড ওভার করলাম যে হ্যাঁ, আমি একটা পাক্কা মাথা। নাহলে এইসব কথাবার্তা যিনি লিখেছিলেন তারা কিন্তু মারা গেছে আজ থেকে 70-80 বছর আগে। তাও তারা ইন্ডিয়ান নয়, তারা আমেরিকান। কি করে তার কথাগুলো মিলল? আমি যেদিন থেকে বুঝলাম, সবাই আমাদের মিটিং রুমে আসতো, কথা বলতো, তা আমি সেইগুলোকে শুনতাম যে মিটিং রুমে আসো, ভালো হয়, ভালো হবে। তাই আমার মাথায় একটা জ্বালা পোকা ঢুকে গেছিল যে মিটিং রুমে কি আছে সেটা দেখার। যখন রাত হলো, আমাকে ছেড়ে দিল, আমার মা নিয়ে আসলো। সেদিনকে আমি আর মিটিং রুমে যেতে পারিনি। তারপরে দিন 3টের সময় মিটিং রুমে গেলাম, পায়খানা পরিষ্কার করি, আমি সবই কথা আপনাদেরকে বলেছি। বলার পরে যখন আমি আসলাম, তাও ওকে দেখতাম যে হাতের শাঁখা সিঁদুর নেই। মানে যেখানে কাজ করে না কেন, আমাদের ওই স্টেশনের উপর থেকে ওকে যেতে হতো ইঞ্জিন ভ্যানে, তো শাঁখা সিঁদুর নেই। আমি আমার মাথা নিচু করে, রাগও হতো, খিস্তিও মারতাম নিজেকে, চুপচাপ করে চলে যেতাম। মিটিং করতাম বলে হয়তো নেশা করতে হয়নি, কিন্তু আস্তে আস্তে যখন মিটিং আমার বাড়তে থাকলো না, তত আমার অভিজ্ঞতা বাড়তে থাকলো যে বাবু, এই যে জিনিসটা তোমার না, তুমি কেন নিয়ে ভাবছো, যেই জিনিসটা তোমার তুমি সেটা নিয়ে ভাবো। তখন আস্তে আস্তে আমি একাকিত্বে পড়ে গেলাম। যে বাড়িতে থাকতাম তখন আমি একাই থাকতাম। একটা জলের বোতল ছিল, আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি,
আর একটা খাট ছিল, একটা বিছানা ছিল, আর কিছু ছিল না। তখন থেকে নিজেকে তৈরি করা অ্যাভেঞ্জার কোম্পানিতে আমি মানে প্লাইউড কারখানায় আমি কাজ করলাম বলে বিশ্বাস করবেন না, ঈশ্বরের কি খেলা। 15 দিন পরে আমার 22 টাকা ঘন্টা হয়ে গেল। 1 মাসের মাথায় আমার 23 টাকা ঘন্টা। যারা যারা জানেন যে প্লাইউডের কারখানায় সব ঘন্টা হিসেবে কাজ হয় তারা জানে না। লাস্টে ঠিকাদার আমাকে ফার্স্ট টেবিলে দিয়ে দিল, তখন ছিল আমার 28 টাকা ঘন্টা। তা আমি যাই ইনকাম করতাম আমি মাকে দিতাম। আমার কোনো আশা প্রত্যাশা ছিল না, শুধু আমার একটা নেশা ছিল কি যে ওর কাজে যাবো, কাজ থেকে মিটিং করবো, মিটিং করে বাড়ি আসবো। কিন্তু এই মেয়েকে দেখিয়ে দেবো যে আমি জীবনে যদি বাঁচতে পারি এমন কিছু কাজ করে দেখাবো যেটা চেয়েছিলাম, যেটা আমার কাল্পনিক দুনিয়ায় আটকে আছে সেটাকে বাস্তবায়িত আনাটাই আমার কাজ। এই ছিল আমার উদ্দেশ্য। একাকিত্ব আমাকে তো ধরলো তো অবশ্যই। একাকিত্বর মধ্যে থেকেও আমার উদ্দেশ্যের দিকে ফোকাস রেখে জীবন কাটাতে থাকলাম। কাটাতে 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 আমি একটা করে জিনিস মানে ফোকাসে আনতে থাকলাম। আনার পর যখন হঠাৎ আমার টাকা দরকার ছিল, আমার মা আমাকে ব্যাংকে বই করার জন্য আমাকে 10,000 টাকা ফেরত দিল, যে এটা তোর কাজের টাকা, তুই আমাকে খাওয়ার জন্য দিয়েছিস, আমি সেটা জমিয়ে রাখতাম যে তোর একদিন কাজে লাগবে, নে ব্যাংকের বই কর। মায়ের আমার ছিল ফ্রেন্ডস, যে মায় আমি সারাদিন যাই করি না কেন আমি বেশি মায়ের পেছনে একটু লাগবো, দুটো কথা বলবো, আবার আমার বাড়িতে ভাত খেয়ে শুয়ে পড়বো, সকালবেলা আবার কাজ। যখন ভোর 5টার সময় সাইকেল নিয়ে বেরিয়ে যেতাম, অনেকটা দূর, প্রায় 35 কিলোমিটার। তো আমি আপন করে নিয়েছিলাম, কারণ আমি জানতাম যে এই জিনিস আমার নয়, যেই জিনিস আমার আপন নয় সেই জিনিস আমি কেন ভাববো। এরম করতে করতে দিন বাড়তে থাকলো, আমার উদ্দেশ্যগুলো পূরণ হলো। কিন্তু হ্যাঁ, আমি কাউকে ভালোবাসি বা না বাসি, আমি কুকুর জানোয়ারদের খুব ভালোবাসতাম, আজকের দিনেও বাসি। তাদের জন্য বিস্কুট নিয়ে আসি, তারা যখন খায় উঁচু করে করে লাফ দিয়ে খায়। হ্যাঁ, আমাকে দেখলে হয় 17-18 কুকুর চলে আসতো আমার কাছে, এসে বিস্কুট দাও, মানে যে জামা প্যান্ট সব কাদা করে দিত। তো ভালো লাগতো, সবাই দেখতো, কেউ গালাগালিও দিত, কেমন কামড় দিত, তো গালাগালিও খেতে হতো। কিন্তু আমি আমার উদ্দেশ্য থেকে সরিনি। কিন্তু মাঝপথে এসে যখন আমি আমার পুরো উদ্দেশ্যগুলো পূরণ করতে পারলাম আপনাদের আশীর্বাদে, নিঃস্বার্থ আশীর্বাদ, নিঃস্বার্থ প্রার্থনা আপনাদের, আমাদের মেম্বারের মিটিং রুমের সাপোর্টে, তখন আমি আস্তে আস্তে নিজেকে গুটানো শুরু করলাম, ছেলের জন্য কিছু করে দিলাম বাবা হিসাবে। যেই ছেলেকে বাবা যখন মানে কোনো পুজোতে বাবা মারা যখন জিনিসপত্র দেয়, তখন জিজ্ঞাসা করতো, বাবা মা আমার কি বাবা নেই, যে সবার বাবা আছে আমার বাবা নেই। তখন ও বলেছিল, ওই যে আপনাদের বৌমা বলেছিল যে তো বাবা তোর গাড়ি চাপা করে মারা গেছে মদ খেয়ে। সেই বাচ্চা মানুষ কী করবে বলুন? তারপরে কত এফেক্ট হয়েছিল মাথায়। তাই কথাগুলো ভাবি আর খুব কষ্ট পাই। আজকে সেই ছেলে স্কলারশিপ পেয়েছে, ক্লাস 8-এ পড়ে, রামকৃষ্ণ মিশন, ব্যারাকপুর। আমার ভীষণ ভালো লাগে যে সত্যি আমি কিছু হয়তো জীবনে পূর্ণ করতে পেরেছি, যার জন্য আমি আজকে এই জায়গায়। কিন্তু বন্ধুগণ বলে বিশেষ করবেন না যে আমার যে জীবনে এরকম একটা অঘটন ঘটবে আমি ভাবতে পারিনি। আশা ছেড়ে দিয়েছি যে বেঁচে থেকে আর কী লাভ, আমার তো কাজ হয়ে গেছে। কিন্তু কয়েকজন আমার বন্ধু যারা ইউটিউবে আছেন, আমার মানে কি বলবো যে সদস্যগণ, তাদের যে হোস্টেন্স, কালকে আমি যে কমেন্টগুলো পেয়েছি, তার মধ্যে একজন আছেন যিনি 4টে কমেন্ট লিখেছেন, দাদা আমি তোমার পাশে আছি, তারপরে তুমি ট্রিটমেন্ট শুরু করো, হ্যাঁ ভালোবাসা আবার ফেরত পাবে। আমার না অদ্ভুত একটা ভালো লাগা লেগে গেল যে সত্যি আমি পরিবারে তো মান সম্মান তো ফেরত পেয়েছি, কিন্তু আমি ইউটিউবে এসে আপনাদের কাছে আমি ভালোবাসা ফেরত পেয়েছি। আমার ওসব ভালোবাসা না হলেও চলবে, একাকিত্ব থাকা আমার অবশ্য হয়ে গিয়েছে। আমি সারাদিন আলু সেদ্ধ ভাত খাই, কখনো বা খাই না, কখনো চিড়ে খাই, কখনো বিস্কুট খেয়ে দিন কাটে। কিন্তু বিশেষ করবেন না যে আপনাদের এই যে ভালোবাসা পাওয়ার পর থেকে আমার বেঁচে থাকার চাহিদা বাড়লো। তো অসংখ্য ধন্যবাদ তুষারবাবু আপনাকে, যে আপনার যে কমেন্টগুলো, এত সুন্দর সুন্দর কমেন্ট, অসংখ্য ধন্যবাদ প্রত্যেক ইউটিউবারের যারা সদস্যগণ আমার সাথে জুড়ে আছেন, তাদের প্রত্যেককে
ধন্যবাদ এবং অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই আপনাদের, যে আপনাদের হোপসেস না হলে আমি বাঁচতাম না। তাই একাকিত্ব থাকা যায়, যদি নিজেকে তৈরি করতে হয় সেই দিকে ফোকাস রাখতে হবে, যে ফোকাসে পড়ে তাকে চলতে হবে। একজন জ্ঞানীগুণী লোক, তার নাম হচ্ছে আব্দুল কালাম, একটা কথা বলে গিয়েছিল যে এমন স্বপ্ন দেখো যে স্বপ্ন তোমাকে ঘুমাতে না দেয়, আর এমন স্বপ্ন দেখো না যে স্বপ্ন তোমাকে খাট থেকে ফেলে দেয়। তা আমি যেসব স্বপ্ন দেখেছি, রাত জেগেই দেখেছি, রাত দেখেই রাতটাই আমার, বাদ বাকি সব দিকটা হচ্ছে বাড়ির সবার দিকে। এরকম করে একাকিত্বভাবে থেকেও আজকের দিনে ভালো আছি, আপনাদের কাছে এসে কথা বলতে পারছি, আমার মনের কথা শেয়ার করতে পারছি। এটা ভীষণ ভালো লাগে না বলুন? কী চেয়েছিলাম আপনাদের কাছে? ভালোবাসার কমেন্ট, সেগুলো তো আমি পেয়ে গেছি। ঈশ্বর, আমার মা, মানে মা কালী, আমি যার শিক্ষা দীক্ষা দিয়েছি, তিনি তোমাকে দিচ্ছেন, হাত ভরে দিচ্ছেন, দিচ্ছেন আপনাদের ভালোবাসা, বুক ভরা দিচ্ছেন আপনাদের প্রার্থনা। আমিও চাইছি যে যারা যারা নেশাটির আজকের দিনে কষ্ট পাচ্ছে, আমি যেমন মূল স্রোতে ফিরে এসেছি, সেও পারবে। যেসব নেশাচারী কষ্ট পাচ্ছে তাদেরকে একবার আমার সাথে যোগাযোগ করিয়ে দিন, আমি তাকে মূল স্রোতে আনার দায়িত্ব আমার। কথা দিলাম, আরও কথা বলবো। আজকের দিনে এই প্রোগ্রাম থেকে যাচ্ছি, আর সত্যি আপনাদের সবাইকে অগ্রিম পুজোর অভিনন্দন দেওয়া থাকলো। আমি প্রার্থনা করে শেষ করব, হে ঈশ্বর, আমাদের মনে আনো প্রশান্তি, আমরা যা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি, সাহস দাও যা বদলাতে পারি তা যেন করতে পারি, এবং সেই বোধ দাও যেন আমি তফাৎ বুঝতে পারি। প্রার্থনাটা করবেন, দেখবেন প্রার্থনা কাজ করে। সিলেকশন ফর লাইফ এ আসার জন্য প্রত্যেক মেম্বারদের, সদস্যগণদের আন্তরিক অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ।